মনীষ একজন সরকারি কর্মচারী। সে অনেক কষ্ট করে পড়াশোনা করার পরে একটা পোস্ট অফিসে পোস্টমাস্টারের পদে সে চাকরি পায়। কিন্তু সেই চাকরি পাওয়ার পর যতটা না আনন্দিত ছিল তার থেকে বেশি সে চিন্তিত ছিল, কারণ সে কোনো সাধারণ পোস্ট অফিসে চাকরি পায়নি। সে সবচেয়ে ভয়ঙ্কর সজিপুর পোস্ট অফিসে চাকরি পেয়েছিল, যেটা সেই এলাকায় সবচেয়ে ভয়ঙ্কর পোস্ট অফিস নামে সবার কাছে পরিচিত ছিল। শোনা যায় বহু বছর আগে নাকি এই পোস্ট অফিসে একজন পোস্টমাস্টার ছিলেন, যিনি নাকি এই গ্রামেরই একটি মেয়েকে খুবই ভালোবাসতেন। কিন্তু তারপর শোনা যায় এই পোস্ট অফিসে সেই পোস্টমাস্টারের যখন অন্য পোস্ট অফিসে পোস্টিং হয়ে যায়, তখন নাকি তিনি আর এই গ্রামে কোনোদিনও ফিরে আসেনি। আর সেই মহিলা নাকি তার অপেক্ষায় থাকতে থাকতে একদিন হঠাৎ করে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। আসুন, আপনার অভিজ্ঞতা ছিল, চলুন আপনাকে আপনার থাকার ঘরটাতে দেখিয়ে দিই। এরপর মনীষ সেই লোকটির পিছন পিছন যেতে থাকে। তিনি তাকে একটা বাড়ির সামনে নিয়ে আসে। তারপর তারা সেই ঘরের ভেতরে ঢুকে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। স্যার, আপনাকে কোনো মতে একটু মানিয়ে গুলিয়ে এই ঘরেই থাকতে হবে। জানি আপনার একটু সমস্যা হবে থাকতে, কিন্তু কি আর করবো বলুন। না, আপনি একদম কোনো চিন্তা করবেন না। আমার থাকতে কেন সমস্যা হবে, কিন্তু শুধু একটা জিনিস নিয়ে আমার চিন্তা হচ্ছে। স্যার, আপনি যে জিনিসটা নিয়ে চিন্তা করছেন সেটা নিয়ে একদম কোনো চিন্তা করবেন না, তবে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এটা এই ঘরে আপনাকে কিন্তু যতই কেউ ডাকুক, আপনি কিন্তু ভুলেও রাতের থেকে কোনো দরজা খুলবেন না, কারণ দরজা খুললেই কিন্তু সর্বনাশ নেমে আসতে পারে। তাই একটু সাবধানে থাকবেন, তার থেকে বেশি কিছু চিন্তা নেই। যদি আমার একটু কাজ আছে, আপনি তাহলে সাবধানে থাকবেন। এরপর লোকটি মনীষের সাথে কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু মনীষের মধ্যে সেই চিন্তার বাসা যেন সারাক্ষণই মাথার মধ্যে বেঁধে থাকে। মনীষ সারাক্ষণই চিন্তা করতে থাকে আর ঘরের চারপাশটা খুব ভালোভাবে লক্ষ্য করতে থাকে। কিন্তু মনীষ কি করার ছিল? মনীষের সবে এটা তার প্রথম চাকরি, তাও আবার পোস্টমাস্টারের পদে। তাই মনীষ কোনো মতে নিজেকে সামলে নেয় আর ভাবে এই চাকরি তো তাকে করতে হবে সারা জীবন ধরে। এরপর সেই দিনের রাত কোনো মতে কেটে যাওয়ার পরের দিন সকালবেলা মনীষ অফিসে যায়। সেই দিনটা ছিল মনীষের অফিসের প্রথম দিন। সেই দিন মনীষ অফিসের সমস্ত কাজকর্ম গুছিয়ে তখন সে বাড়ি ফিরতে থাকে, তখন তার মনের মধ্যে আবার সেই ভয় জন্ম নেয়। সে মনে মনে সারাক্ষণই ভয় পেতে থাকে যে তার নাম ধরে যদি কেউ তাকে ডাকে, তাহলে সেই শত ডাকার পরেও সে দরজা খুলবে না। এই ভাবতে ভাবতে মনীষ খাটের ওপরে বসে চিন্তা করে। একটু পরেই সে তার মাকে ফোন করতে থাকে, আর মাকে ফোন করে সে জানায় যে তার সবকিছুই ঠিকঠাক আছে। এরপর মনীষ বেশি চিন্তা ভাবনা না করে সে ঘুমিয়ে পড়ে। একই তার নতুন অফিস আর তার মধ্যে নতুন জায়গায় শরীরের এক ক্লান্তি থেকে তার চোখে হঠাৎই ঘুম নেমে আসে। কিন্তু কিছুক্ষণ পরেই একটা অদ্ভুত আওয়াজ সে শুনতে থাকে, যেন তার নাম ধরে কেউ বারবার ডেকে চলছে। মনীষ বাবু, ও মনীষ বাবু, একবারটি দরজা খুলুন মনীষ বাবু, আমি বড় বিপদে পড়েছি মনীষ বাবু, দয়া করে দরজাটা খুলবেন মনীষ বাবু, দয়া করে দরজাটা খুলুন মনীষ বাবু, আপনি আমাকে বাঁচান মনীষ বাবু। এইভাবে মনীষের নাম ধরে বারবার ডাকতে শুনে মনীষ প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এই গ্রামে তো সে আজই জয়েন করেছে, তাহলে তার নাম কি করে একজন মহিলা জানলেন?
মনীষের মধ্যে এক অদ্ভুত ভয় জন্ম নেয়। সে মনে করে সে কিছুতেই দরজা খুলবে না। তারপর বারবার সে মহিলার আর্তনাদে সে তখন দরজা খুলতে যায়, কিন্তু তার মনের মধ্যে সে ভয় বারবার জেগে ওঠে। সে জিজ্ঞাসা করে মহিলাটিকে, দেখুন, আজ রাতে আপনি আমাকে যতই থাকুন, আমি আজকে দরজা খুলতে পারবো না। আমার একটু সমস্যা আছে, কিছু মনে করবেন না, পারলে আমায় ক্ষমা করে দেবেন। কিন্তু মনীষবাবু, দয়া করে দরজাটা খুলুন মনীষবাবু, আমি বড় বিপদে পড়েছি। কেন বুঝতে পারছেন না? একটু খুলুন মনীষবাবু, আপনার সাহায্য আমার বড় দরকার। এরপর মনীষ মনের মধ্যে চিন্তা ভাবনা করতে থাকলো তার এখন কি করা উচিত। এত চিন্তা ভাবনা করার পরে মনীষ অবশেষে দরজাটা খুলেই দিল। মনীষ দেখলো তার সামনে একজন লাল কালো শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, যে মহিলাটি দেখতে অতীব সুন্দর ছিল। মনীষ তার দিকে দেখা মাত্রই তার মনে সমস্ত ভয় চলে গেল। মনীষবাবু, আপনি আমাকে বাঁচান মনীষবাবু, আপনি আমাকে বাঁচান। আজকে রাত্রির জন্য আমাকে একটু থাকতে দিন মনীষবাবু, দয়া করে। মনীষ তার দিকে এক প্রকার প্রেমের দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সে হ্যাঁ, ভেতরে আসুন। আপনাকে দেখে বড়ই ক্লান্ত মনে আছে। আসুন, আপনি আমার ঘরে আসুন। এরপর মনীষের কথা মতো মহিলাটি মনীষের ঘরে আসে। মনীষ তার সৌন্দর্যেতে এতটাই মোহিত হয়ে গেছিল যে তার দিক থেকে চোখ সরাতেই পারছিল না। তখন মনীষ মহিলাটার দিকে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি আমার ঘরে অবশ্যই আজ রাত নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। তবে এখন আপনি বলুন, কি খাবেন? চা বা কফি কিছু করিয়ে আনি আপনার জন্য? মহিলাটি মনীষের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মনীষ ভাবে মহিলাটি হয়তো কিছু উত্তর দিতে লজ্জা পাচ্ছে। তখন মনীষ আবারও বলে, আচ্ছা, বুঝেছি, আপনি বুঝে লজ্জা পাচ্ছেন। ঠিক আছে, আমি তাহলে আপনার জন্য কফি বানিয়ে আনছি। আপনি বসুন, বিশ্রাম নিন, আমি একটু পরে আসছি। মনীষের এই কথা বলা মাত্রই মহিলাটির মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। এরপর মহিলাটিকে আর কোনো কিছু না বলে মনীষ যখন তার জন্য কফি আনতে যায়, তখন মুখ পিছনে ঘোরা মাত্রই মনীষ একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। মনীষ যখন তার মাথা ঘুরিয়ে পিছন দিকে তাকায়, তখন সে দেখতে পারে যা তা দেখে নিজেকে বিশ্বাস করতে পারে না। সে দেখে তারই সামনে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর পেত্নী। কি দেখছে মনীষ? সেই মহিলাটি তো সেই জায়গায় ছিল না, আর এক অদ্ভুত শব্দ তার কানে বারবার ভেসে উঠছিল, যেটা মনীষকে খুব বিরক্ত করছিল। মনীষ কানে আঙ্গুল চেপে থাকে, কিন্তু সেই আওয়াজ যেন কিছুতেই বন্ধ হচ্ছিল না। এরপর মনীষ চোখ খুলতেই দেখে সেই পেত্নীটি আবারও তার সামনে দাঁড়িয়ে আছে। মনীষ প্রচন্ড ভয়ে সে ঘর ছেড়ে বাইরে দৌড়ে পালিয়ে যায়। মনীষ যখন ঘর থেকে পালিয়ে যাচ্ছিল, তখন মনীষ ঘরের মধ্যে থেকে এক অদ্ভুত আর্তনাদের শব্দ শুনতে পায়। মনীষ পিছন ঘুরে তার বাড়ির দিকে তাকাচ্ছিল। তখন মনীষ যা দেখলো তা মনীষ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। মনীষ দেখলো একজন পেত্নী মহিলা একটা ছেলেকে, তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, তাকে সেখানে বসে প্রচন্ড আঘাত করছে। মনীষ তা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। মনীষ একটা চোখের পলকও পড়ছিল না। মনীষ কিছুটা সামনে গিয়ে দেখে, কি এটা তো মনীষের নিজেই, এটা কি করে সম্ভব? মনীষ কিছু বুঝে উঠতেই পারছিল না। মনীষ নিজে একটা জায়গায় ভয়ের দৃষ্টিতে একটা মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়েছিল। মনীষ দেখলো তারই শরীরটা তার বারান্দায় পড়ে আছে। এর কিছু ঘন্টা পরে মনীষ দেখলো সেখানে কিছু লোক জড়ো হয়েছে। তারা নিজেদের মধ্যে
কথাবার্তা আলোচনা করছে। এরপর মনীষ যা শুনতে পেল তাতে মনীষের পায়ের তলা থেকে মাটি সরে গেল। অনেক চেষ্টা করেছিল পুলিশ বাবু, তবুও এই পোস্টমাস্টারকে আমি বাঁচাতে পারলাম না। শুনল না আমার কথা। আমি বারবার বলেছিলাম কোনো মতে এত রাত্রে যদি আপনাকে কেউ ডাকে তাহলে দরজা খুলবেন না। সেই দরজা খুলে ব্যান্ডাও দিতে হলো।